আসতে দেখে সে কাছে কোথাও লুকিয়ে পড়েছে। আমাকে অবাক করতে এখনই হয়তো পিছন থেকে ছুটে এসে দু হাতে আমার গলায় জড়িয়ে ধরে খিলখিল করে হেসে পড়বে। আমি বরং এখানটাতে চুপটি করে বসে। একটু পরেই বকুল এসে আমায় জড়িয়ে ধরে বলবে, বাবা তুমি একা একা বসে বসে কার কথা ভাবছো বাবা? বকুল মামা। দিদি ওই কোথায় দিদি? না মানে বাবা আমার বড় ভুল হয়ে গেছে রে মা। ওই বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার বাড়ির জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো শয়নে স্বপ্নে আমি যেন কষ্ট শুনতে পাই আমার বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে যেন আলোর মতো ভেসে ওঠে আমার বকুলের মনের মুখখানা। তুমি অযথাই দিদির কথা ভাবছো বাবা। অযথা নয় রে মা, আজ 7 দিন হয়ে গেল মেয়েটার কোনো সংবাদ বাবা মেয়েটা যে কেমন আছে কিভাবে আছে তা ঈশ্বরই জানে। আমি বরং এক কাজ করি, বাবা আজ একবার আমার বকুলকে দেখে আসি। আজই যাবে বাবা? হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে দেখিনি, মনটা বড় ছটফট করছে। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে আসতে হয়। আমি বরং এখনই শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি কোনো কিছু দিতে পারিনি। আর যদি ওর জন্য একখানা শাড়ি, ওর জন্য একখানা চস্তা পাঞ্জাবি আমি না নিয়ে যেতে পারি, তাহলে আমি যে ভীষণ ছোট হয়ে যাবো রে মা। অথচ আমার কাছে এমন কিছুই নেই যা দিয়ে আমি এক কাজ করলে হয় না বাবা? মায়ের যে সোনার বালা তো আছে সেগুলো বিক্রি করি না হয়? না রে যাবো না। ওভাবে কারণে তোর মায়ের সমস্ত গহনাগুলো আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু তার এই শেষ স্মৃতি চিহ্নটুকু আর আমি মুছে ফেলতে চাই না। খুব ভালো হবে। তবে আমি বলছিলাম কি, আজ না পারলেও দিদি জামাই বাবু যখন বাড়ি ফিরে যাবে তখন তুমি তাদের নতুন জামা কাপড় পরিয়ে পাঠিও। হাতে 2 দিন সময় পেলে তুমি ঠিক টাকা জোগাড় করে নিতে পারবে, তাই না বাবা? ঠিক বলেছিস রে মা, হাতে 2 দিন সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেবো। আমি তাহলে বেরোচ্ছি রে মা। সম্ভব হলে কালই আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবো, আর নিমাইয়ের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেবো। তার তুই যেন সবকিছু আগে থেকে রান্না করে রাখিস, কেমন? আমি আসি রে মা, আমি আসি। কি মজা কি মজা কি মজা! কতদিন পর দিদি আসবে, কতদিন পর ধ্রুবদার সঙ্গে দেখা হবে। না না না, এখন তো ধ্রুবদা না, সে রীতিমতো আমার জামাই বাবু। তাই জামাই বাবু এলে আজ আমি তাকে বলবো, বহু দূর থেকে কথা দিতে তুমি যে আমার, তুমি যে আমার। যারে চাই তারে তো পাই না, যারে পাই তারে তো চাই না। তবে পাই আর না পাই আপনাকে কিন্তু আমার চাই না। না মানে আপনি আপনি তো পুরো ভালোবাসেন, তাই ফুল নিয়ে আমি আপনাকে। আগে আমার নাম কুমার হরিপদ, আমি যাত্রা দলে বিবেকের পাঠ করি। লোকমুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য একজন সুযোগ্য পাত্রের সন্ধান করছে, তাই আমি নিজেকে যথাযোগ্য মনে করে এখানে হাজির হয়েছি। হ্যাঁ, আগে আমি সুদর্শন। তাছাড়া আমি তো দেখুন আমি না সুস্বাস্থ্যবান। আমি না আমি অনেক অনেক কিছু জানি। আমার মধ্যে না অসংখ্য গুণের ছড়াছড়ি। যেমন ধরুন, আমি নাচতে পারি, আমি গাইতেও পারি,
একখানা পপ ড্যান্সের সঙ্গে ক্লাসিক্যাল মিক্সচার করে এমন একটা আইটেম পেশ করব না, যা দেখে আপনি না একেবারে তাজ্জব বনে যাবেন। দাঁড়ান, আপনাকে না আমি একটা না ড্যান্স করে দেখাচ্ছি। তাহলে একখানা ক্লাসিক্যাল মানে উচ্চ সঙ্গীত। ঠিক আছে, আমি থাকলাম। তাহলে এবার আপনার বাবাকে ডাকুন। না বলে আমাদের বিয়ের আলোচনা ছেড়ে দিই। তার মানে আজ খেলা হবে না, মানে বাবা বাড়িতে নেই। আপনি আগে বলবেন তো। তার আগে আপনি বলুন তো আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা? একবার পছন্দ হবে না? আপনি হলেন সুদর্শন, আপনার কোথাও না ভীষণ মিষ্টি। না মানে আপনি না মানে তুমিও না ভীষণ মিষ্টি। এসো না, তোমার এই খোপায় ফুলটা লাগিয়ে দিই। ওই ফুলটা না আমার খোপায় না লাগে, ওটা আপনার টিকিতে লাগান। সেটাই ভালো। এবার আপনি আসতে পারেন। সে কি এই প্রথম দিন এসে পড়ে মানে চলে যেতে বলছেন? না না মানে প্রথম দিন একটু মিষ্টি মুখ। আপনার মিষ্টির কথা বলতে না, এরপর মিষ্টি না একবার মিষ্টি কথা ফুল ছড়ি বেরো। এখন আপনি যান, আমার কাজ আছে। যা বলছি। কি হলো, দাঁড়িয়ে রয়ে গেছে? বেশ, আমি চলেই যাচ্ছি। তুমি বরং না তোমার বাবাকে আমাদের বিয়ের এই আলোচনাটা একটু জানিয়ে রাখো। হ্যাঁ, এরপর যেদিন আমি আসবো সেদিন কিন্তু একা নয়, টোপর মাথায় নিয়ে আসবো। আসি। আমি তোমায় বড় ভালোবাসি, ওরে আমি তোমায় বড় ভালোবাসি। আর নয়নে তাকাও মধু, হাসো একটু মুচকি হাসি। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় তাই এসো, আমি তোমার জন্য মালা কিনে রাখবো। তবে ফুলের মালা নয়, এই পায়ের জুতোর মালা। তুমি আবার এসেছো চন্দ্রা বাবু? नहीं 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 आज আমি তোমার সাথে আশ্রয় করতে আসিনি যাবা। আজ আমাদের অফিসে একজন লেডিস ক্লার্কের পোস্ট খালি আছে। তুমি চাকরি করতে মজুর হলে আমার সঙ্গে যেতে পারো। সত্যি বাবু যাবে? হবে কিনা তা ওপরওয়ালাই মালুম, লেকিন বসকে আমি বলে তোমার সব ব্যবস্থা পাকা করে দিচ্ছি। বস বলেছেন ইন্টারভিউ পাস করতে পারলে চাকরিটা জরুর হয়ে যাবে। কিন্তু বলতে যাবা তোমার সামান্য চাকরি পাওয়ার দায়িত্ব আমার। তোমার সামান্য অপকার করতে পারলে নিজেকে আমি বহুত বহুত দায়িত্ব মনে করবো। আই তাহলে চলি, কেমন? গুড বাই। ইন্টারভিউতে পাস করতে পারলে আমার চাকরি হয়ে যাবে। এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু
আজ পড়াবই। তারপরে বলবো কি বলবে চাপা? না মানে আচ্ছা নক্ষত্রদা, ধরো আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই তাহলে তোমার জীবনের রং হয়তো নতুন করে। না মানে আচ্ছা ধরো নক্ষত্রদা আমি যদি চাকরি পেয়ে যাই জীবনের রং হয়তো নতুন করে বদলে যাবে। কোনো নতুন শিল্পী হয়তো নতুন করে বানাবে তোমার মনের আকাশ। সে আকাশ থেকে একটু একটু করে মিলিয়ে যাবে। আমার মনের আকাশে শুধু একটাই মাত্র নক্ষত্র উদয় হয়েছে। সেই নক্ষত্র যদি কখনো হারিয়ে যায় তাহলে আমি চিরকালে অন্ধকারে হারিয়ে যাব নক্ষত্ররা। সোনা আজ এই শপথ করি দুজনের কথাটা প্রাণে ধরি কোনদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজ এই শপথ করি দুজনের কথাটা প্রাণে ধরি কোনদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া। আচ্ছা চাপা, এতদিন পরে আমি তোমাদের বাড়িতে এলাম, কিন্তু তুমি তো জিজ্ঞাসা করলে না কেন এসেছি তোমাদের বাড়িতে? দাদাকে নিয়ে বৌদিকে নিয়ে আনন্দে হাত বসেছে। সেই হাসির হাত ছেড়ে এই কান্নার পেপার ধরে তুমি কেন এসেছো নক্ষত্রা? তো বাবার সঙ্গে দেখা করতে। কিন্তু বাবা তো তার মেয়ে জামাইকে আমাদের তোমাদের বাড়িতে গেছে। সে কি চাপা? হ্যাঁ, তো বাবা যে আমাদের বাড়িতে গেলে মহা অনর্থ হবে। তুমি সেই সময় নেই, আগে আমি তোর বাবাকে অবমানের হাত থেকে রক্ষা করি, তারপর তোমার সব কথা খুলে বলবো চাপা। না, না, আমি আর ডাকুরুমে থাকবো না। ভাগ্যিস ওরা খাবার দিয়ে যাওয়ার সময় ওই দরজাটা বন্ধ করতে ভুলে গেছিল। আমি ওই বদ্ধ ঘরটা থেকে পালিয়ে এসেছি। যেমন করে হোক আমাকে এদের দৃষ্টি এড়িয়ে এই নরকুণ্ড থেকে বেরোতেই হবে, নইলে ওরা আমাকে বাঁচতে দেবে না। কিন্তু আমি কোন দিকে পালাই? এই সদর দরজা দিয়ে পালাতে গিয়ে কেউ যদি নজরে পড়ে যায়, বরং আমি পেছনের দরজা দিয়ে পালাই। পেছনের দরজা দিয়ে কেন রে কঙ্কর? ওর জন্য তো সদর দরজা সবসময় খোলাই আছে। ইচ্ছে করলে তুই এই দরজা দিয়ে দাদা, তুই যদি ভুল মতো পথ চিনতে না পারিস, তাই তো আমি তোকে নতুন করে পথ দেখাতে এলাম। পথে কোন পথে চলবি? জীবনের পথে নাকি মরণের পথে? মনেটা খুবই সোজা। তুই যদি তোর নামের সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোর জীবন আমি চোখ হাসি আনন্দে ভরিয়ে দেব। আর তুই যদি সম্পত্তি মনে পড়ে আমাকে অগ্রাহ্য করিস, তাহলে তোর বোন ময়নার মতো আমি তোকে মৃত্যুর মুখে ফেলে দেব। তুমি কেমন করে ভাবলে জানো যে মৃত্যু ভয় ভীত হয়ে আমার নামে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখারি হয়ে দিন কাটাবো? ভিখারি কি বলছেন রে ভাই? তুই তো আমার ভাই রে। তাই তো তুই দুঃখ কষ্ট পেলে আমার তো ভীষণ কষ্ট হয় রে ভাই। আমি তোমার ভাই, আমি কষ্ট পেলে তোমার খুব কষ্ট হয়। কিন্তু ময়না ছিল আমাদের একমাত্র আদরের বোন। ময়নাকে তোমার করতে এতটুকু কষ্ট হয়নি দাদা। আরে সেটা হবে কি? সেদিন আমি আপনার তো মদের নেশায় আসক্ত ছিলাম। এত মদের নেশায় কখনই কি করেছি আমি সেটা তো নিজেই জানি। মিথ্যা
ময়না বেঁচে থাকলে ওই পৈতৃক সম্পত্তি একটা বড় অংশীদার হয়ে যেত। তাই জেনে তুমি ময়নাকে ওই শুষ্ক মস্তিষ্কে খুন করেছো। তুমি আমাকেও খুন করতে। বাবা যদি আমার নামে আলাদা করে উইল না করে যেতেন। তখন করিনি, তবে এবার তোকে আমি সত্যি সত্যি খুন করবো। তার আগে তোর নামের জায়গায় আমার নামটা বসাবো। তা তুমি কখনো পারবে না শয়তান। আরে আমি জানি তুমি আমাকে একেবারে শেষ করতে পারবে না। বলিস কি রে, তোকে আমি একেবারে শেষ করতে পারবো না? না, পারবে না। কারণ উইলে স্পষ্ট লেখা আছে যে আমার আকস্মিক মৃত্যু হলে আমার নামে সমস্ত সম্পত্তি সরকারের বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই আমাকে তুমি একেবারে শেষ করতে পারবে না। তুই তোর এই অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে থাক, আর আমি তোর এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, একটা ফোঁটা কান করে বগরিতে ঢুকিয়ে রাখ। তোর নামের সম্পত্তি আমি লিখিয়ে দেবো। রমজান, রমজান, এতক্ষণ কোথায় ছিলি রাস্কেল? এই পাগলাটা বাড়ির বাইরে এসে পাগলাম করছে, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। মানে ও দরজা তো বাইরে বন্ধ ছিল, ও বাইরে এলো কেমন করে? নিশ্চয়ই কেউ দরজা খুলে দিয়েছে। এই পাগলা, কোন থেকে দরজা খুলে দিয়েছে? ভূত! একটা ভূত এসে দরজা খুলে দিয়েছে। এই পাগলা, এটা পাগলামো করার জায়গা নয়। এই দলিলটাতে ছোট্ট করে একটা সই করে দিয়ে যত খুশি পাগলামো কর, কেউ তোকে কিচ্ছু বলতে আসবে না। সই? হ্যাঁ, সই। সইটা করলে তোকে আমি রাজা বানাতে পারে। রাজার হালে শুধু তাই নয় কখন, আর তুই আমাকে যে মূল্যের সম্পত্তি লিখে দিবি, তার দ্বিগুণ সম্পত্তি আমি তোকে 1 বছরের মধ্যেই ফিরিয়ে দেবো। দে ভাই দে, এইখানটাতে একটা ছোট্ট করে সই করে দে তো। দে ভাই দে। কি মজা! তখন মস্ত বড় লোক হয়ে যাবো, মস্ত বড় লোক। ছেড়ে ফেলিস কেন? তুই আমার দলিলটা ছেড়ে ফেললি। ভীষণ কষ্ট করে আমার চোখের সামনে থেকে এই পাগলাটাকে নিয়ে যা। আমি আর সহ্য করতে পারছি না, আমার মাথা আগুন জ্বলছে, আগুন। আমি মৃত্যুকে হাসি মুখে বরণ করে দেব। তোমার যন্ত্রণা আমি সইতে পারবো না, আমি সইতে পারবো। আপনি ভাববেন না বস, আজ ওকে আমি এমন শিক্ষা দেবো ওটা কল্পনা করতে পারবে না। তোমরা তোমাকে মৃত্যু না, ওই মৃত্যুকে হাসি মুখে বরণ করে দেব। মুক্তি আমি তোকে দেব, মুক্তি আমি তোকে ঠিকই দেব। ওই ময়নার মতো তোকেও আমি মৃত্যুর মুখে ঠেলে দেব। কিন্তু কিভাবে মিটবে আমার সেই আকাঙ্ক্ষা? কি দেবে? Oh my God! আপনার স্কুলের ধ্রুব নক্ষত্রের সতী সাবিত্রী স্ত্রী আজ হঠাৎ আমার বাড়িতে তা কি মনে করি? তোমার
করার জন্য অলওয়েজ রেডি। বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? বলবো বলবো, তবে এখানে নয়, নির্জন নিরালায়। নিশ্চয় নিরা। বকুলের বাড়িতে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কাজের জন্য মন বসছে না। চাকরানি হলেও মেয়েটা দেখতে ভারী সুন্দর, তার চেয়েও সুন্দর ওর দেহখানা, আর হাতটা যেন আস্তে একটা মৌচাক। ওই মৌচাকটাকে যদি আমি একবার কাছে পেতাম, কিন্তু কিভাবে 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 ওকে আমার ফাঁদে ফেলবো? পেয়েছি পেয়েছি। এই, কে আছিস? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে বকুল ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসবে, কাছে, আরো কাছে। তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে, তখন এমনি করে তাকে আমি মেজু বাবু, কে? ও তুমি? এই এসো এসো। তুমি জল চাইছিলে? কই না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জল চাইছিলাম বটে। আমার না ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু তুমি কি জল পেয়ে সেই তেষ্টা মিটিয়ে দিতে? এই জলটা পান করে নাও মেজু বাবু, তোমার তেষ্টা মিটে যাবে। হাতের কাছে এমন তরল অমৃত থাকতে শুধু কি গ্লাসের জলে তেষ্টা মেটে সুন্দরী? ছোট বাবু, আমি জানি স্বামীর প্রত্যেকটা নারী তুমি, তোমার দেহে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। তুমি ওই জ্বালা মেটাতে রোজ রাতে আমার ঘরে এসো, আমি এমনি করে তোমার সমস্ত জ্বালা কি হয়েছে ঠাকুরপো? কি আর বলবো বৌদি, কথাটা বলতে আমার লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে। ঠাকুরপো, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কারণে ও কারণে বকুল আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে। নেহাত আমি ভালো মানুষ, তাই সব বুঝেও না বুঝার ভান করে থাকি। মেজু বাবু, আগেও আমাকে জল দিতে এসে ওটা দশটি ইঙ্গিত করে বসলো, তারপর আমি রাজি না হওয়াতে ও দুহাত দিয়ে আমাকে, মেজু বাবু, তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষ সাথে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করে দিল। বাহ, চমৎকার মেজু বাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান মহাপুরুষ আমি আজ জীবনে কখনো দেখিনি, এই প্রথম। বকুল পরের মেয়ে, চাকরানী, তাই হয়তো তোমার সাধুতার মুখোশে ডাকা আসল চরিত্রটা প্রকাশ করতে পারলো না। কিন্তু মনে রেখো মেজু বাবু, মাথার উপর ভগবান আছে, আর তার চোখে ফাঁকি দিয়ে তুমি কখনো তোমার বিকৃত কামনাকে চরিতার্থ করতে পারবে না। কি বলি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও কিন্তু আমার চরিত্রের মূল্য আপনার তাই বলছি, এত সহজে এই খোলা বাজারে আপনি আমার চরিত্রকে বিক্রি করতে চাইবেন না বৌঠান। আপনি আমার চরিত্রকে বিক্রি করতে চাইবেন না। একটা চাকরানি হয়ে এত বড় অহংকার, আজ ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কোথায় ঠাকুরপো? আসল দোষটা কার জানো? কার? আপনাদের অপদার্থতার আর আপনাদের অক্ষমতার। দেখি ডাকাতা, তুমি আমার কাছ দাও দাদা। ঠাকুরপো, মুখে আমি নাগাদা বললেও মনে মনে ওকে আমি মায়ের পেটে দাদা বলেই মনে করি। তা না হয় বুঝলাম, কিন্তু প্রথম আলাপের দিলে
ভাব, কারণ যত অপ্রিয় সত্য কথা হোক না কেন, কারো মুখের উপর না আমি সত্য ছাড়া কখনো মিথ্যে কথা বলতে পারি না। কি হলো ঠাকুরপো? রাঙাদার কথাগুলো বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? না বৌদি, তোমার রাঙাদা একটা কথাও আমি বুঝতে পারছি না। বোকা, আপনি ভীষণ বোকা ভাই। আমি তো শুনেছিলাম আপনি কলকাতা ইউনিভার্সিটিতে ল পাস করেছেন। হ্যাঁ হ্যাঁ করেছি। আপনি দেখতে চাইলে এখনই আপনাকে আমি সার্টিফিকেট নিয়ে এসে দেখাবো। না থাক, তার আর কোনো প্রয়োজন নেই। আমি দেখতে চাই আপনার এলেন, আপনার কর্মদক্ষতা। তার মানে মানে না, কলকাতায় অফিসে গেলে আমার সব জানতে পারবে। মাই সুইট সিস্টার বিউটি, বলো দাদা। তোর এই আদরের মেজো ঠাকুরপোকে তাহলে আমার ওই কলকাতার অফিসের ঠিকানা একটু জানিয়ে দিবি, কেমন? চলি, গুড বাই। রাঙাবাবু, মিস্টার রাঙাবাবু। রাঙাবাবুকে ব্লক করে রাখো কেন ঠাকুরপো? তার চেয়ে বরং এই নির্জন নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাও। কি দেখবো? যৌবন মেলা প্রেম প্রেমে খেলা, যৌবন মেলায় প্রেম প্রেমে খেলা, রসিক না করে তুমি এসো গো, উথাল পাথাল এই যাযাবর মন, একটু সাঁতার দিয়ে যাও গো। যৌবন মেলায় প্রেম প্রেমে খেলা, যৌবন মেলায় প্রেম প্রেমে খেলা, রসিক না করে তুমি এসো গো, উথাল পাথাল এই যাযাবর মন, একটু সোহাগ দিয়ে যাও গো। যৌবন মেলায় প্রেম প্রেমে খেলা, যৌবন মেলায় প্রেম প্রেমে খেলা, যৌবন মেলায় প্রেম প্রেমে খেলা। ওমা, এ তুমি কি গান গাইছো? আপনি ঠিক বুঝছেন না মা, কারণ এই গান বোঝার মতো আপনার বয়স নেই। তুমি বোধহয় ভুলে গেছো বৌমা, ওই বয়সটা আমিও পেরিয়ে এসেছি। তোমার চেয়ে অনেক কম বয়সে আমি এবারের বউ হয়ে এসেছি। এবারের মঙ্গল কামনায় ঠাকুর ঘরে বসে আমি কি গাইতাম জানো? প্রভুজি প্রভুজি তোমার আশায় দিনে দুনি আমি, তোমার আশায় দিনে দুনি প্রভুজি। দর্শন দাও প্রভু, ব্রজের নাম, তোমার করুণা যেন পাই চিরকাল। দর্শন দাও প্রভু, ব্রজের নাম, তোমার করুণা যেন পাই চিরকাল। মিনতি আমার প্রভু চরণ তোমার, মিনতি আমার প্রভু চরণ তোমার, তুমি দিও জানি তোমার শরীরে আমি, তোমার শরীরে আমি, তোমার আশায় দিগুনি। কিন্তু তোমার মতো এমন নোংরা মেলাচ্ছপ্পানা গান আমি কোনোদিন গাইনি। ভদ্র হাত করে কথা বলবেন মা। শাশুড়ি বলে আপনার সম্মান কিন্তু আমি আর রাখতে পারবো না। কি বলে বৌমা? বৌদি তো ঠিক কথাই বলেছে। পরের বাড়ি মেয়ে বলে বৌদিকে তোমরা যখন খুশি যা বলে অপমান করবে, তার চাল চলার কথাবার্তা যে বিদ্রুপ করবে, এ তো ভারী অন্যায়। বাহ 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 বাহ, চমৎকার। তোমার মেজো ছেলে তো অনেক বড় হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা আজ মায়ের অন্যায়ের প্রতিবাদ করতেছে। করবার তো ও তো শহরে মেয়ে, ছোট থেকে শহরে শিক্ষা দীক্ষায় মানুষ হয়েছে, আর তার সেই শিক্ষা রুচি
করবে এ আমি কিছুতেই মেনে নেব না। ঠিক তোর মতো আমিও একটা কথা বলছি অর্ঘ, আমি জীবিত থাকতে তোরা আধুনিকতার নবাবনিকায় জড়িয়ে এ সংসারে বেবিচারের কীর্তন করতে পারবি না। কি বলে? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমার নায়িকাদের মতো কাজ করে বলে না? কোন বাড়ির বনলক্ষ্মী মাথার ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে শাড়ির কাপড় পরে নির্লজ্জ বেহায়ার মতো স্বামী শ্বশুর শাশুড়ি ও, এতক্ষণে তাহলে মনে মনে আমার শরীরটাকে জাপ করছিলে? হ্যাঁ করছিলাম। তবে তোমার শরীরটাকে নয়, আমি মনে মনে তোমার চরিত্রটাকে জরিপ করছিলাম আর ভাবছিলাম তোমার ওই চরিত্র নামক শব্দটা আদৌ আছে কি না। আছে, কিন্তু আপনার ওই অত্যাচারের ছানি পড়া চোখে সেটা দেখতে পারেন না। শ্বশুর মশাই মুখে তর্ক করতে তোমার লজ্জা হচ্ছে না? লজ্জা তো ওনারও করা উচিত, যে নির্লজ্জের মতো পুত্রবধূ নারীর নিজের শাড়ির কাজ দেখতে পায় না। তার মতো চরিত্রহীন আর কেউ হতে পারে না। ছি, ছি, ছি। বাহ বাহ বাবা, আমার আধুনিকা বৌমার মুখরোচক প্রতিবাদে আমি মুগ্ধ। আমি তাকে উপহার দিচ্ছি আমার এক মুক্তিপ্র কিনা। আপনার দেওয়া এই উপহার আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। বৌমা কি বললে তুমি? তুমি তোমার শ্বশুরের নাম মুখে আনলে? এত অধঃপতন তোমার, অধঃপতনের কতটুকু দেখলে? আমার খেয়াল খুশির মাঝে বাধা হয়ে যে দাঁড়াবে, এই সংসারের আমি আগুন জ্বালিয়ে দেব। আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যুবক আমি শহরে নিয়ে চলে যাব। না, তা তুমি পারবে না বড় লোকের অহংকারী মেয়ে। আমার সত্য সাধনার সম্পদ, আশা ভরসার লক্ষ্য, ওই ধ্রুবকে তুমি কখনোই আমার বিদ্যার বেগে ভেঙে ওসব ভনিতা দেখে লাভ নেই। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। দাদাকে বলে আর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। আর বদ্দা যদি উপযুক্ত ব্যবস্থা দিতে অক্ষম হয় তাহলে মেজ ছেলে হিসেবে যা করার আমি করবো। আমার জন্য জ্বলনার মতোই বাড়ি থেকে আমি আছি বাবা, আমি আছি। জল নিয়ে এসেছি। স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন তুমি আমাকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? মেয়ে, আমি আপনাদের সেবা করার সুযোগ সুবিধা আচ্ছা কপুর, আপনারা আমার মা বাবা ছিলেন, তাই তো এই জন্য আপনাদের আমি সেবা করার সৌভাগ্য লাভ করতে পেরেছি। শুনছো শুনছো মমতা? কাজের মেয়ে হলেও বকুলের হৃদয় কত মহৎ, অথচ আমাদের বৌমা। তাতে কি হয়েছে বাবা? আমি তো আছি। কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না বকুল। সেবার মতো দিয়ে সাজাতে পারবে না আমার সংসার মন্দির। গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুর তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী। বাবা, জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওই সব থেকে আসা আধুনিক বৌমা আমার
কাজের মেয়ে হয়ে এত কষ্ট তুমি কেন করবে গোকুল? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারও আমার নেই? নিশ্চয়- আমার দেবেন না? নিশ্চয় দেব মা, নিশ্চয় দেব। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের দুঃখ কে বুঝবে বলো? হ্যাঁ মা, হ্যাঁ, ভুল তো আমিই করেছিলাম। মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই মানুষটার শেষ ইচ্ছা পূর্ণ করতে না জেনে না বুঝে আমি শহর থেকে বৌমা নিয়ে এসেছি। কিন্তু সেই বৌমা যে আমার এই সমাজ সংসারটা এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে, আমি তা বুঝতে পারিনি বাবা। আমি তা এক বিন্দু বুঝতে পারিনি। আমি তা এক বিন্দু। সবই নিয়তির খেলা মা। নইলে কি শাখা সিঁদুর পরেও সামনের বাড়িতে আমাকে চাকরানে সেরে থাকতে হয়? বকুল, বকুল, কই কোথায় তুই? বাবা, বাবা তুমি? বকুল, মা আমার বাবা, তুমি কেমন আছো বাবা? ভালো আছি রে, খুব ভালো আছি। কিন্তু কিন্তু একই চেহারা হয়েছে তোর। যে মুখখানা সবসময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানা মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোকে মেনে নেয়নি? কে বলতে মেনে নেয়নি? আমার স্বামী শ্বশুর সবাই তো আমাকে হাসি মুখে মেনে নিয়েছে। মেনে নিয়েছে? কথাটা শুনে প্রাণটা আমার জড়িয়ে গেল। ঈশ্বর, সত্যি তুমি করুণাময়ী। বাবা, তা হ্যাঁ রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই বুড়ো বাপটাকে একেবারে ভুলে গেলি। এই কদিনের মধ্যে একটা চিঠি লিখতেও ইচ্ছে করলো না। তুমি মিঠাই অভিমান করছো বাবা। আসলে আমার অসুস্থ শ্বশুর মশাই তো, তাই আমি তোমাকে ঠিক সময় মতো চিঠি লিখতে পারিনি। কি বললি মা? তোর শ্বশুর অসুস্থ? কই, এই কথা তো আগে আমায় বলিসনি। চল তো দেখি কেমন আছে তোর শ্বশুর। মানে এখন আমার কোনো দরকার নেই বাবা। তুমি বলো অন্য একদিন এসো। এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করে ফিরে যাবো? ধুবো এই কথা জানলে কত বড় দুঃখ পাবে তা তুই ভাবতে পারবি না রে মা। আমি ওকে বুঝিয়ে বলে দেবো, তুমি এখন যাও বাবা। কিন্তু নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু পরামর্শ করা দরকার ছিল। সম্ভব হলে কালই আমি তোদেরকে নিয়ে। না, কি হলো রে মা? তুই এমন চিৎকার করলি কেন? না মানে বলছিলাম এখন কোনোভাবে সম্ভব নয় বাবা। তুমি বরং আরেকদিন এসো। তুমি এখন যাও। এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করে ফিরে যাবো? আচ্ছা, তোর কি হয়েছে বলতো মা? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন আমার কাছে কোনো কিছু গোপন করছিস। না বাবা না, তুমি বৃথাই আমার কথা চিন্তা করছো। আমার দিকে তাকিয়ে সত্যি করে বলতো মা, তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। আর সঙ্গে দেখি খুব গল্প করছো। আজ নালে কখন করবে শুনি? আমি এক্ষুনি যাচ্ছি।
এসো না বাবা, মনে করবে তোমার বকুল মারা গেছে। আসবো না, কিন্তু আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। আর যাওয়ার আগে সেই লম্পট মিথ্যাবাদী ধোবর কাছে আমি জানতে চাইবো, সিঁদুরের অধিকার যদি নাই বা দেবে, তাহলে কেন দিয়েছিলে এই কলঙ্কিত সিঁদুর? কলঙ্কিত নয় বাবা, এই যে আমার বহু সাধনা, সাধনার সিঁদুর। যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে চাকরানি সেজে থাকতে হয়, সেই সিঁদুর মুছে ফেল মা, আমি আবার নতুন করে তোর বিয়ে দেবো। ছি বাবা, ছি, এই কথা শোনাও যেমন মহাপাপ। বকুল, বাবা, ফিরে চল মা। না বাবা না, স্বামীর ত্যাগিনী হয়ে শ্বশুর বাড়িতে আমি পড়ে থাকবো, তোমার বাপের বাড়িতে আমি রাজকন্যার মতো থাকতে চাই না, আমি এখানে চাকরানি হয়ে থাকতে চাই। বকুল, তাই তো আমি তোমাকে দিব্যি দিয়ে অনুরোধ করছি বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। আর আজকে থেকে মনে করো তোমার বকুল মরে গেছে বাবা, বকুল মরে গেছে। বেশ, তবে তাই হবে রে মা। আর কখনো কোনোদিনও আমি তোর কাছে আসবো না, আর তোর কথা ভেবে আর কখনো আমি চোখের জল ফেলবো না। চাপা জিজ্ঞাসা করলে তাকে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি এক নতুন সংসার সাজিয়েছে, তাই তো সে তার শ্বশুরের স্বর্গ ভিটে ছেড়ে তার নরকে সে আসবে না, কোনোদিনও না। ছোট্ট মেয়ে ছোট্ট চোখে